সরকারের শক্ত পদক্ষেপেই সৌদিতে বাংলাদেশি নারী গৃহকর্মী নির্যাতন ঠেকাতে পারে মনে করেন কি? আপনার মতামত জানান সন্ধ্যা 7:30 পর্যন্ত। জরিপে অংশ নিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে। তেজগা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি কাজী মোহাম্মদ এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। মন্ত্রীদের কাজে সততা এবং নিষ্ঠার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রথম বৈঠকে 4 আইনের খসড়া অনুমোদন। ট্রাফিক শৃঙ্খলা পক্ষের মধ্যেও আইন ভাঙার প্রবণতা, মোটরসাইকেল নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ। ডাকসু নির্বাচনের আগে সহাবস্থান নিশ্চিতের আশ্বাস। ছাত্রদলের অভিযোগ মানছে না ছাত্রলীগ। সমস্যা সংকটের সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। কিবরিয়া, সততা এবং নিষ্ঠার সাথে মন্ত্রিপরিষদ সদস্যদের কাজ করতে মন্ত্রিপরিষদ সদস্যদের আজকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকে মন্ত্রিপরিষদে তার প্রথম বৈঠক ছিল এই সরকারের মেয়াদে। গত কয়েকদিন ধরে যে মেসেজগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন বা দিতে চাচ্ছেন, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সবটাই মোটামুটি একই দিকে যাচ্ছে, যে সততা এবং নিষ্ঠার সাথে এবং দুর্নীতির কথা উনি বলেছেন, জিরো টলারেন্সের কথা বলেছেন। দেখেন, এর আগে বৃহস্পতিবার তিনি প্রথম সচিবালয়ে যান, তারপর রোববারেও গিয়েছেন। আপনি মানে এই 3 দিনের বক্তব্যের কিন্তু একটা ধারাবাহিকতা আছে। এতে বোঝা যাচ্ছে যে টানা 3 বার সরকার গঠনের পর মানুষের যে প্রত্যাশা, তাতে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং মন্ত্রিপরিষদের সদস্য সবারই অনেক দায় আছে এবং আত্মতুষ্টিতে ভেসে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রধানমন্ত্রী কিন্তু সেটাই বলছেন যে মানুষের যে প্রত্যাশা সেই অনুযায়ী কাজ করতে হবে। দুর্নীতি কমাতে না পারলে ইশতেহারে যে লক্ষ্য দেওয়া আছে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে, সেটিও বাধাগ্রস্ত হবে। তো সব মিলিয়ে মনে হয় প্রধানমন্ত্রী সেই মেসেজটাই দিচ্ছেন। এছাড়া আজকের সভায় তিনি সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির যে ভাষণ, সেটিরও অনুমোদন দেওয়া হয়েছে এবং 4টি আইনের খসড়াও অনুমোদন পেয়েছে। প্রতিবেদনটি দেখা যাক। টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠক। কার্যসূচিতে রাখা হয় বেশ কয়েকটি বিষয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, বিপুল ভোটে নির্বাচিত বর্তমান সরকারের উপর জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণই নতুন সরকারের একমাত্র লক্ষ্য। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনীতে আপনারা নিশ্চয়ই পড়েছেন, এবং সেখানে তার পিতা অর্থাৎ আমার দাদা তাকে যে কথাটা বলেছিলেন, যে কাজই করো না কেন, সিনসিয়ারিটি অফ পারপাস অ্যান্ড অনেস্টি অফ পারপাস। আমি মনে করি এই দুটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই মন্ত্রিপরিষদ সবসময় এই কথাটি মনে রেখে যে কাজই করবেন নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করবেন। এ সময় বিগত আমলের অসম্পূর্ণ কাজের ধারাবাহিকতা রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। পূর্বে যে মন্ত্রিসভা ছিল, আমরা যে কাজগুলি করতে পেরেছিলাম আমাদের বিগত সরকার আমলে, সেই কাজের অনেকগুলি ধারাবাহিকতা আমাদের বজায় রেখে চলতে হবে এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী। বৈঠক শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি জানান, সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন তার খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ইটভাটা প্রস্তুত ও নিয়ন্ত্রণ, সমাজকল্যাণ পরিষদ আইন, দেশি বিদেশি কর্মসংস্থান সৃষ্টি সহ নানা বিষয় আলোচনা হয়েছে বৈঠকে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স যেটা মানে প্রধানমন্ত্রীর, সেটা সুশাসন কায়েম করা সব জায়গাতে, আর ওই যে সততা দক্ষতা এগুলোর সাথে কাজ করা, মানে জনবান্ধব জনপ্রশাসন তৈরি করা, মানে কাজ ফেলে রাখা যাবে না। বৈঠকে 47 সদস্যের নতুন মন্ত্রিপরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের 9 জেলার 11টি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে অভিযান চালিয়ে 50 চিকিৎসককে কর্মস্থলে পায়নি দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ করেছে সংস্থাটি। সকালে এসব চিকিৎসা কেন্দ্রে একযোগে অভিযান শুরু হয়। প্রায় 3 ঘন্টা চলা অভিযানে প্রতিষ্ঠানগুলোতে চরম অব্যবস্থাপনা এবং রোগী ভোগান্তি পেয়েছে দুদক। 11 প্রতিষ্ঠানে 171 জন চিকিৎসকের দায়িত্ব পালনের কথা থাকলেও 50 জন ছিলেন অনুপস্থিত। রাজধানীর বাইরের প্রতিষ্ঠানগুলোর চিত্র বেশি ভয়াবহ বলে জানিয়েছে দুদক। 73 জন চিকিৎসকের মধ্যে 39 জনই কর্মস্থলে পাওয়া যায়নি।
কর্তব্যে অবহেলা করা চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা জানিয়েছে দুদক। মেজার হিসাবে ড্রাইভ দিয়েছি এবং এই চিত্র আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করব এবং কর্তব্য অবহেলার দায়ে যা বিধান আছে শৃঙ্খলামূলক পদক্ষেপ সেটি নেয়ার জন্য আমরা গভর্নমেন্টকে বলবো, কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা আরও নজরদারি করব। নিয়ম ভেঙে আর দুর্নীতির মাধ্যমে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী পদে নিয়োগের অভিযোগ উঠেছে। নতুন মন্ত্রিসভার শপথের দিনেই তড়িঘড়ি করে এই নিয়োগ দেওয়া হয়। তবে নতুন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম জানিয়েছেন, তদন্তে দুর্নীতির প্রমাণ মিললে প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 7 জানুয়ারি নতুন মন্ত্রিসভার শপথের কয়েক ঘন্টা আগে তড়িঘড়ি করে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী পদে অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেনকে নিয়োগ দেন তখনকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অথচ এ দায়িত্বে থাকা খোরশেদ আলমের মেয়াদ ছিল আরও 3 দিন। শাহাদাতের নিয়োগে লঙ্ঘন করা হয়েছে জ্যেষ্ঠতাও। পাশাপাশি 2004 সালে নোয়াখালীতে নির্বাহী প্রকৌশলী থাকার সময় সংসদ সদস্যদের প্লট বরাদ্দের অনিয়মে দুর্নীতি দমন কমিশনের অভিযোগপত্রে ছিল শাহাদাতের নাম। 1.5 বছরের বেশি সময় বরখাস্তও ছিলেন তিনি। এসব বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। তবে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম জানিয়েছেন, প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তার চাকরি স্থায়ী না হয় তদন্ত করছে মন্ত্রণালয়। গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীকে কিন্তু পূর্ণাঙ্গ নিয়োগ এখন হয়নি, তাকে কেবলমাত্র চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। সেটা আমার পূর্বে যিনি মাননীয় মন্ত্রী ছিলেন তিনি দায়িত্ব দিয়েছেন। যদি তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ থাকে, অনিয়মের অভিযোগ থাকে, সে অভিযোগের যদি ভিত্তি থাকে আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজন বোধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এদিকে দুর্নীতিতে অভিযুক্ত কোনো কর্মকর্তাকে দিয়ে সরকারি কাজে স্বচ্ছতা আনা সম্ভব নয় বলছেন টিআইবির নির্বাহী পরিচালক। নতুন মন্ত্রীর জন্য এটি একটি পরীক্ষা বলেও মনে করছেন তিনি। তড়িঘড়ি করে যেভাবে এই নিয়োগটা দেওয়া হয়েছে বা পুনর্বহাল করা হয়েছে এবং উচ্চতর পদে, সেইটি কিন্তু ব্যাপকভাবে প্রশ্নের উদ্রেক করবে এবং আমি মনে করি যে একদিক থেকে সরকারের যে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান সেইটার সাথে সাংঘর্ষিক। নতুন মন্ত্রী বলেছেন, জনগণের আবাসন ও গৃহায়নের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদের দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্রাফিক শৃঙ্খলা পক্ষের মধ্যেও রাজধানীতে চলছে আইন ভাঙার প্রবণতা। পথচারী থেকে শুরু করে যানবাহন চালক সবাই সুযোগ পেলেই ভাঙছেন আইন। রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি হিমশিম খাচ্ছে পুলিশ। শৃঙ্খলা আনতে পুলিশের পাশাপাশি কাজ করছে রোভার স্কাউটের সদস্যরা। ওভারব্রিজ ব্যবহার না করেই এভাবেই পথচারীরা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। পুলিশ, রোভার স্কাউট কারো বাধাই তারা মানছেন না। সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানের 1 সপ্তাহ হতে চলল। অভিযানের সময় পথচারী ও চালক কিছুটা সচেতন থাকলেও পরে আবারও আইন ভাঙার প্রবণতা লক্ষ্য করা যায়। তবে ট্রাফিক বিভাগের নতুন চ্যালেঞ্জ হচ্ছে মোটরসাইকেল। কিছুতেই মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। উল্টো পথে চলাচল, জেব্রা ক্রসিংয়ে মোটরসাইকেল পার্কিং, ফুটপাথে গাড়ি উঠে দেয়া সহ নানা অপরাধে যুক্ত হচ্ছেন তারা। শুধুমাত্র হেলমেট ব্যবহার ছাড়া আর কোনো আইনই তারা মানছেন না। এই হুন্ডাগুলো বিশেষ করে ফুটপাথের মধ্যে উঠে যায়, এটা খুবই আমাদের জন্য একেবারে বিব্রতকর এবং আমরা বলতে গেলে তারা উল্টো আমাদের সঙ্গে রাফ বিহেভ করে। কয়েকটা হুন্ডা অলরেডি চলে গেল, ঠিক আছে। তো আমি ইন দ্য মিন টাইম আমিও মনে করলাম যে হয়তো বা সিগন্যালটা ছাড়ছে, উল্টো ইমার্জেন্সি ছিল, তাই ইমার্জেন্সি ছিল এই জন্য মোটরসাইকেল উল্টো আসছে। জি, আমি গাড়িটা হিলপার রেখেছি। দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা জানান, এই কার্যক্রমের ফলে ঢাকায় ট্রাফিক শৃঙ্খলার উন্নতি হয়েছে। তবে এত বেশি সংখ্যক মোটরসাইকেল আরোহীদের কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যেটা দেখা যায় আপনার সেটা হচ্ছে যে মানে মোটরসাইকেল আরোহী যারা আছে ওনারা সিগন্যাল ভায়োলেশন বেশি করে সাধারণত। যেমন আমার এখানে উত্তর দক্ষিণ চলতেছে, 2-3টা মোটরসাইকেল এদিক দিয়ে টান দিয়ে চলে আসলো। তো আসলে একটা কথা কি, বড় গাড়ি কন্ট্রোল করা অনেক ইজি, কিন্তু ছোট গাড়িগুলো মানতে চায় না। সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সচেতনতামূলক লিফলেট, প্ল্যাকার্ড, ফেস্টুন, গাইড বই বিতরণ করা হচ্ছে। এছাড়াও
ফুট ওভারব্রিজ ব্যবহারে পথচারীদের উদ্বুদ্ধ করার কাজও করছেন পুলিশ সদস্যরা। ট্রাফিক শৃঙ্খলা পক্ষ চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, মোটরসাইকেল নিয়ন্ত্রণে পুলিশ হিমশিম খাচ্ছে, কোনো পদক্ষেপই কাজে আসছে না, তবে পুলিশ কি বিকল্প কিছু চিন্তা করছে কিভাবে তাদেরকে শৃঙ্খলার মধ্যে রাখা যায়? গত বছরের জুলাইয়ে 2 শিক্ষার্থী নিহতের পর নিরাপদ সড়ক আন্দোলনের যে আন্দোলনটি ছড়িয়ে পড়ে তার প্রেক্ষিতে আসলে গত বছরই পুলিশ ডিএমপির পক্ষ থেকে 3 দফা অভিযান পরিচালনা করা হয় এবং সেই অভিযানে কিছুটা শৃঙ্খলা ফিরেছে সড়কে, এমনটাই মনে করছে ডিএমপি, যার ফলে আসলে চতুর্থবারের মতো ট্রাফিক পক্ষ অভিযান কার্যক্রম চালাচ্ছেন তারা। মূলত মোটরসাইকেলের ক্ষেত্রে যদি আমি আপনাকে বলতে চাই, মোটরসাইকেলের ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে যতদিন পর্যন্ত আসলে একটি নির্দিষ্টভাবে লেন না তৈরি হবে ততদিন পর্যন্ত আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণে আনাটা খুব একটা সম্ভব হবে না। আর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে মোটরসাইকেলের যে প্রতিদিনই প্রায় মোটরসাইকেলের সংখ্যা বাড়ছে এবং বিআরটিএর আপনাকে এখানে থামাতে চাই। এর আগের যে অভিযানগুলো আমরা দেখেছি, অ্যাটলিস্ট অভিযান চলাকালীন সময় দেখেছি যে কিছুটা শৃঙ্খলা থাকে পথে, আপনিও সেটা বলছিলেন, কিন্তু এবার আসলে চিত্রটা একেবারেই ভিন্ন দেখছি। আমি নিজেও আজ দেখছিলাম কোনো রকম কোনো শৃঙ্খলা নেই এবং পুলিশ চেষ্টা করেও আসলে পারছে না। এই ব্যতিক্রমটা কেন, কি বলছে পুলিশ, কি কারণে? আসলে এই ব্যাপারে যদি আমি আপনাকে সুনির্দিষ্ট করে বলতে চাই, গত যে 3টি অভিযান হয়েছিল সেই অভিযানের চেয়ে এবারের পুলিশের অভিযানটা কিন্তু একটু অনেকটাই গা ছাড়া, এবং পুলিশের পক্ষ থেকে যে ধরনের অভিযান চালানো হচ্ছে সেক্ষেত্রে মোটরসাইকেল যারা চালাচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনার ব্যাপারে পুলিশের কিছুটা উদাসীনতা দেখা যাচ্ছে, এবং এক্ষেত্রে পুলিশ বলছে যে আসলে মোটরসাইকেল আরোহী বা মোটরসাইকেল যারা চালাচ্ছেন তাদেরকে ধরলে বেশিরভাগই বলছেন যে আসলে তারা কোনো না কোনোভাবে বিভিন্ন রাজনৈতিক পরিচয় দিচ্ছেন অথবা এইভাবে ছাড়া পাওয়ার জন্য বিভিন্ন রকম তদবির করছেন। এই জায়গাগুলো থেকে আসলে পুলিশ চেষ্টা করছে তাদের সর্বোচ্চ সফলতাটা আনার জন্য, কিন্তু আনা যাচ্ছে না, কেননা মোটরসাইকেলের সংখ্যা দিন দিন এমন মাত্রায় বেড়েছে যে 2011 সালে যেখানে মোটরসাইকেলের সংখ্যা ছিল মাত্র 2 লাখের কাছাকাছি, সেখানে 2018 সালের ডিসেম্বরে সেটা প্রায় 6,15,000-এর বেশি হয়ে গেছে। সংখ্যাটা আসলে আয়ত্তের বাইরে চলে গিয়েছে। বনি, আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে ঢাকার 130টি স্টপেজ নির্দিষ্ট করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ, তবে এসব স্টপেজে থামছে না বাস। আগের নিয়মেই বাসের মাঝখানে যাত্রী ওঠানামা চলছে, রাস্তার মাঝখানে যাত্রী ওঠানামা চলছে। এসব বন্ধে এবার স্টপেজের টিকিট কাউন্টার বসানোর পরিকল্পনা চলছে। এভাবেই শৃঙ্খলা মেনে বাসে উঠছেন যাত্রীরা। বারিধারায় ঢাকার চাকা বাস কাউন্টারের চিত্র এটি। টিকিট কেটে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে হলেও অভিযোগ করছেন না কেউ। সিস্টেম ক্রিয়েট করা হয়েছে এভাবে, আমরা সবাই মেনটেন করতেছি শৃঙ্খলার যেটা আমাদেরকে করতে বলা হয়েছে সেভাবে। আমরা চাই যে এখানে যে সিস্টেমটা এটা বাকি সব জায়গাতেই ইউটিলাইজ করা হোক। ঢাকার চাকা বাস কাউন্টারের ঠিক বিপরীত চিত্র পাশে বাড্ডা নতুন বাজার এলাকায়। এখানেও বাস দাঁড়ানোর জন্য বাস স্টপেজ নির্ধারণ করে দেওয়া আছে, কিন্তু প্রতিটি বাস নির্ধারিত জায়গায় না দাঁড়িয়ে থামছে মাঝ রাস্তায়। এখানেই যাত্রী ওঠানামা করা হচ্ছে, আর এতে দুর্ঘটনার আশঙ্কা যেমন থেকে যাচ্ছে তেমনি তৈরি হচ্ছে যানজটও। সড়কের মাঝখানেই থামছে বাস, যাত্রী ওঠানামাও চলছে। যাত্রীরাও ঝুঁকি নিয়ে সড়কের মাঝখানে দৌড়ে যাচ্ছেন। বাস চলাচলের এই চিত্র পুরো রাজধানী জুড়ে। চালক হেলপারেরও দায়সারা জবাব। বলি যে ওনারা ওইদিকে নামতে, ওনারা না এখানেই নামবো, এখানে না নামাইলে পিছুতে কলার ধরে। কিন্তু লোকজন এখানে খাড়া থাকে, স্টপেজে যাই না। এখন কারণ আমাদের তো একটা যাত্রীর দরকার, সেই হিসাব করে মাঝে মধ্যে আমরা একটু ঠেকা ফেলাই, কি করবো। যাত্রীর ওঠানামার সুবিধার জন্য নির্দিষ্ট বাস স্টপেজ ও যাত্রী ছাউনি করা হয়েছে। তারপরও কেন এই যত্রতত্র ওঠানামা? এখানে বাসগুলি থামে, মানে উঠতে সহজ, এই জন্য দাঁড়িয়ে রয়েছে। এটা যদি স্টপেজ না, কিন্তু এখান থেকে আমরা উঠতে পারছি, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। সড়কের শৃঙ্খলা ফেরাতে রাজধানীর 130টি স্থানে বাস স্টপেজ নির্ধারণ করা হয়, তবে এই উদ্যোগ কাজে আসছে না। তাই নতুন উদ্যোগ নিতে যাচ্ছে ডিএমপি ট্রাফিক বিভাগ। প্রত্যেকটা স্টপেজে গিয়ে টিকিট নিয়ে তারপরে যাত্রীদেরকে বাসে উঠতে হবে। বাসের টিকিট ছাড়া যাত্রী নেওয়া হয় না। টিকিট কোথায় পাওয়া যায়? ওই টিকিট কাউন্টারে নির্দিষ্ট স্টপেজে। তো সেখানে নিশ্চয়ই যাত্রীরা পায়ে হেঁটে গিয়ে সেখানে লাইন দাঁড়িয়ে টিকিট কিনে লাইনে দাঁড়িয়ে বাসে উঠবে। সমন্বিত ব্যবস্থাপনা ছাড়া স্টপেজ বা টিকিট কাউন্টার করে গণপরিবহনের শৃঙ্খলা ফেরানো যাবে না বলছেন এই বিশেষজ্ঞ। বাস সার্ভিসের একটা প্ল্যানিং করা হয়েছে কিনা, তাইলেই কিন্তু আপনি এক এক করে এই সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন, এবং একটা অত্যন্ত সুন্দর বাস পরিবহন ব্যবস্থা অত্যন্ত কম খরচে
এই সিটিতে চালু করা সম্ভব এবং এটার বেনিফিটটা এত বেশি পাবে জনগণ এবং সরকারের পপুলারিটিও অনেক বেড়ে যাবে। শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থীর মৃত্যুর জেরে নিরাপদ সড়ক আন্দোলনের 6 মাস পেরোলেও ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে দৃশ্যমান উন্নতি হয়নি স্বীকার করছে রাজধানীবাসীও। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে বাস চাপায় অটোরিকশার 4 আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। উপজেলার মীরওয়ারিশপুর এলাকায় দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন লাভলি বেগম, বাকিদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায় ঢাকা থেকে মাইজদিগামী হিমাচল পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক যাত্রী মারা যান। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 3 জন। আহতদের মধ্যে একজন নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং একজনকে ঢাকায় আনা হয়েছে। এদিকে লক্ষ্মীপুরে বাস খাদে পড়ে মারা গেছেন একজন, আহত হয়েছেন 30 জন। এছাড়া পঞ্চগড়, ফরিদপুর এবং নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক 2 আইজিপি শহীদুল হক ও আশরাফুল হুদাকে 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে এই আদেশ দিয়েছেন বিচারপতি শেখ আব্দুল আওয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক 2 আইজিপি শহীদুল হক এবং আশরাফুল হুদা 2 বছরের কারাদণ্ড পেয়েছেন। তাদের 50,000 টাকা করে জরিমানাও করা হয়েছে। গত বছরের 10 অক্টোবর এই রায় দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এই দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে তারা। এর ফলে দুজনের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন শহীদুল হক এবং আশরাফুল হুদার আইনজীবীরা। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। কারাবন্দী খালেদা জিয়া অসুস্থ বলে দাবি করেছেন তার আইনজীবী মওদুদ আহমেদ। পুরনো কারাগারে স্থাপিত আদালতে দুপুরে নাইকো দুর্নীতি মামলার শুনানি শেষে এ দাবি করেন তিনি। মওদুদ আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিএনপি চেয়ারপারসনকে এ মামলায় আসামি করা হয়েছে। প্রায় 1 বছর ধরে কারাবন্দী আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বেলা 12:30টায় নাইকো দুর্নীতি মামলায় তাকে আদালতে হাজির করা হয়। খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের বৈধতা নিয়ে শুনানি শুরু করেন এই মামলার অন্যতম আসামি মওদুদ আহমদ। আংশিক শুনানি শেষে তিনি সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার শরীর ভালো নেই। বেগম খালেদা জিয়া তিনি খুবই অসুস্থ, অত্যন্ত অসুস্থ। তার শারীরিক অবস্থা যেটা বুঝতে পারলাম, যে কথাগুলো উনি বললেন, উনি খুব ভালো নেই। দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন মোশাররফ হোসেন কাজল। তিনি দাবি করেন, আসামিদের বিরুদ্ধে আনা সব অভিযোগ শেষ পর্যন্ত প্রমাণ হবে। চার্জ হিয়ারিং শেষ করেছি, তাদের পক্ষে মওদুদ আহমদ সাহেব শুনানি করছেন, অন্যান্য আসামিও শুনানি করছেন। ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী তারিখে আমরা এই মামলায় হয়তো চার্জের পক্ষে তারা শুনানি শেষ করলে মাননীয় আদালতের আদেশ পাব। নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি 4 ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘুষের মামলায় 4 বছরের কারাদণ্ড পাওয়া সাবেক মন্ত্রী নাজমুল হুদাকে জামিন দিয়েছে আপিল বিভাগ। সাজার বিরুদ্ধে নাজমুল হুদার আপিলের আবেদন গ্রহণ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 4 বিচারকের বেঞ্চ এই আদেশ দেয়। শুনানি শেষে নাজমুল হুদার আইনজীবী জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন নাজমুল হুদা। 4 দলীয় জোট সরকারের মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে 2,40,00,000 টাকা ঘুষ নেওয়ার মামলায় 7 বছরের সাজা দেয় বিচারিক আদালত। 2017 সালে তার সাজা কমিয়ে 4 বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট। এবছরের 6 জানুয়ারি নাজমুল হুদা আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠায় আদালত। রাজধানীর বারিধারায় ব্যাংকের এটিএম বুথ থেকে নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খুনের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের কাছে খবর পেয়ে সকালে বারিধারা জে ব্লকে যমুনা ব্যাংকের এটিএম বুথে যায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় বুথের নিরাপত্তা কর্মী শামীমের মরদেহ। এ সময় মাথা থেতলানো অবস্থায় পাওয়া যায় তাকে। মহিলাটাকে কইতাছে চাচা ওগলে যায়, আমি কিছু আপনার
পাশে এত দুর্ঘটনা ঘটছে, কি হয়েছে একটা মার্ডার হয়েছে। কিনা টাকা পয়সা নিছে কিনা তা বলতে পারি না, মানে দারুণ মারিয়া ফেলাইছে, সবাই গার্ড মারা গেছে। বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান এলিট ফোর্স থেকে যমুনা ব্যাংকের বুথের নিরাপত্তার দায়িত্বে ছিলেন শামীম। স্বজনদের বরাত দিয়ে এলিট ফোর্স কর্তৃপক্ষ বলছে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আমাদের বাড়িধারা যে ব্লকে যমুনা ব্যাংকের একটা এটিএমে এরকম একটা ঘটনা ঘটেছে এবং গার্ডকে কেউ হয়তো মানে মেরে চলে গেছে। পুলিশের হাতেই আছে জিনিসটা, তারা লাশটাও নিয়ে গেছে ওখান থেকে এবং এটিএম মেশিন একদম ভেঙে ফেলার মতো কোনো প্রকার রিপোর্ট এখনো আমরা পাই নাই। এরই মধ্যে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ। পূর্বশত্রুতা সহ সব দিক বিবেচনায় রেখেই তদন্ত হচ্ছে। যারা জড়িত আছেন এর নেপথ্যে তাদেরকে আমরা শনাক্ত এবং গ্রেপ্তার করতে সক্ষম হব। ইতিমধ্যে আমরা ঘটনাস্থল থেকে কিছু ফুটেজ, সিসিটিভি ফুটেজও আমরা মূলত উদ্ঘাটন করেছি, সেগুলোও আমরা বিশ্লেষণ করব। পাশাপাশি আমি আগেই বলেছি যে তাদের যে আত্মীয় স্বজন তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করার চেষ্টা করব, তার সহকর্মীদেরকে কাছ থেকে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করব। এর মাধ্যমে আমরা আশা করছি যে কিছু ক্লু আমাদের কাছে বের হয়ে আসবে। ময়নাতদন্তের জন্য শামীমের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সরকারের সঙ্গে তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থীদের বৈঠক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিকেলে এই বৈঠক হয়। আলোচনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছেন, তাবলিগ জামাতের দুই পক্ষ যাতে একসঙ্গে ইজতেমা করতে পারে সে ব্যাপারে সরকার চেষ্টা করছে। তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বুধবার আরেকটি বৈঠক হবে বলেও জানান তিনি। তবে বিকেলে বৈঠকের পর সাতপন্থী মাওলানা আশরাফ আলী জানান, দুই পক্ষের একসঙ্গে ইজতেমা করা সম্ভব নয়। সরকারের সঙ্গে বৈঠকে সরকারের কাছে ৮ দফা দাবি জানান সাতপন্থীরা। আগামী পরশু সকাল 10:30টায় আবার বসে আমরা কিন্তু কোনো সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দিচ্ছি না। তারা যে সিদ্ধান্তটা নিবে, তারা একসঙ্গে করবে না কিভাবে করবে সেই সিদ্ধান্ত তারা নেবে, তারা কবে করবেন সেই সিদ্ধান্ত তারা নেবেন এবং আমরা সেই অপেক্ষায় রয়েছি। আগামী পরশুদিন আমরা আশা করি একটা সিদ্ধান্ত আসবে। প্রিয়া, সামনে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। 28 বছর পর বাংলাদেশে ডাকসু নির্বাচন হবে এবার আমরা আশা করছি এবং যথারীতি ছাত্র যে দলগুলো আছে তাদের বিভিন্ন অভিযোগ থাকেই সবসময়, আমরা এর আগেও শুনেছি এবং আজকে উপাচার্য বলেছেন যে তিনি সহাবস্থান নিশ্চিত করবেন। ছাত্র দলের যে অভিযোগ যে সহাবস্থান নেই ক্যাম্পাসে, সেটার বিষয়ে তিনি অ্যাড্রেস করবেন বলে তিনি জানিয়েছেন। আপনার কি মনে হচ্ছে? অবশ্যই দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে 28 বছরের অচলায়তন কেটে যাক, এটি চাই। আর রাজনীতিতে নতুনদের আগমন নিয়ে যখনই কথা হয় তখন বলা হয় যে ডাকসু সহ সবগুলো নির্বাচন বন্ধ বলে এই স্বাভাবিক প্রক্রিয়াটা ব্যাহত হয়েছে। তো রাজনীতিতে নতুনদের আসার একটা পথ, কিন্তু এটা এখনো যারা রাজনীতিতে আছেন প্রথিতযশা এবং বিজ্ঞ রাজনীতিবিদ, তাদের একটা বড় অংশ ডাকসুর মাধ্যমে আসা। যাই হোক, ডাকসুর পাশাপাশি ডাকসুর হাত ধরে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র সংসদের নির্বাচন হওয়ার সংস্কৃতি চালু হোক, এটাই আমরা চাই। ছাত্রলীগের বিপক্ষে অন্য যে দলগুলো আছে, ছাত্র দল বা অন্যান্য তাদের ছাত্র সংগঠনগুলোকে বাধা দেওয়ার অভিযোগ আছে, তবে ছাত্রলীগ সেই অভিযোগ অস্বীকার করেছে। আমরা প্রতিবেদনটি দেখে আসি। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মার্চের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর অংশ হিসেবে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাদের সাথে সোমবার দ্বিতীয় দফায় বৈঠক করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ। প্রায় 3.5 ঘন্টার বৈঠক শেষে ছাত্রলীগ ও ছাত্রদলের শীর্ষ নেতারা একসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলেন। ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান জানান, প্রশাসনের সঙ্গে আলোচনায় তারা আস্থা পেয়েছেন, তবে নির্বাচনের আগে ক্যাম্পাসে তারা বাধাহীন রাজনৈতিক তৎপরতা চালাতে চান। যদি সহাবস্থান প্রকৃত অর্থে নিশ্চিত হয় সেটা স্বীকার করতে আমাদের দ্বিধা নাই। ডাকসু নির্বাচনের স্বার্থে আমরা সকল ধরনের ছাড় দেওয়ার যে মানসিকতা, সেই মানসিকতা আমাদের রয়েছে। ছাত্রদলের অভিযোগের জবাব দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি দাবি করেন, ক্যাম্পাসে কাউকেই রাজনীতি করতে বাধা দেওয়া হচ্ছে না। প্রত্যেকটি আবাসিক হলে 100 ভাগের মধ্যে 30 থেকে 35 ভাগ ছাত্রলীগ নেতাকর্মী রয়েছে, যেটা আমাদের কর্মী হয়। বাকি সবাই কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে। প্রশাসনের সঙ্গে বৈঠকে ক্যাম্পাসে সবার সমান সুযোগ নিশ্চিতের দাবি জানান বামপন্থী ছাত্র সংগঠনের নেতারা।
স্পেসিফিক কোনো ছাত্র সংগঠনের জন্য যাতে হচ্ছে গঠনতন্ত্র সংশোধনী এটা যাতে না হয়, সেটা যে ৩৮,০০০ যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীর কথা যাতে হচ্ছে বিবেচনা করেই গঠনতন্ত্র সংশোধনীটা যাতে হয়। এসব দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। হলে যারা অবস্থান করছেন তারা সকলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সংশ্লিষ্ট হলের শিক্ষার্থী, প্রশাসনের নথিভুক্ত অবস্থায় তারা আছে। সুতরাং সেটি প্রাধ্যক্ষবৃন্দ শিক্ষার্থীদের সাথে আমাদের একেবারেই ভালোভাবে এগুলো আলোচনা হয়েছে। ডাকসু নির্বাচন পরিচালনার জন্য এরই মধ্যে ৫ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনের প্রস্তুতি শুরু হয় অন্য বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র নির্বাচনের দাবি উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচনের প্রস্তুতি, অন্যদিকে পরিস্থিতি বিবেচনা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের অভিযোগ, নির্বাচনের ব্যাপারে কর্তৃপক্ষ আন্তরিক নয়। সবশেষ 1989-90 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন হয়। এরপর নানা অজুহাতে আর নির্বাচন হয়নি। 29 বছর পর নির্বাচন আয়োজনে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে আলোচনা শুরু করতে চায় 4 সদস্যের কমিটি। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্র নেতারা। নির্বাচনটা অবশ্যই হোক, সেটা যে কোনো শর্তেই হোক, যে গণতান্ত্রিক চর্চার জায়গাটা এটা অব্যাহত থাকুক এবং ক্যাম্পাসে একটা ভারসাম্যের রাজনীতি, একটা সাম্যের রাজনীতি এটা প্রতিষ্ঠিত হোক। ডাকসু নির্বাচন হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যে সকল নেতৃবৃন্দ আছে তারা হয়তো সেখান থেকে আমরা সাধারণ শিক্ষা দিয়ে আমাদেরকে বেছে নেব। ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে জাতীয় নেতৃত্ব তৈরি হয়। তো এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আমরা আশা জাতীয় নেতৃত্বের বিকাশ আরও বিকাশমান হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো ছাত্র সংসদ নির্বাচনে একমত হয়েছে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, নির্বাচন আয়োজনের পরিবেশ থাকলে তা অবশ্যই করা হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোকে আমাদের মতো করে ভাবতে হবে। সুতরাং আমরা যদি এগুলো ম্যানেজ করতে পারি, আমরাও নির্বাচনের দিকে এগিয়ে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সবশেষ ভোটও হয়েছিল 1990 সালে। এরপর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও সুষ্ঠু পরিবেশে ভোট করার বিষয়ে আস্থাশীল নয়। আর প্রশাসনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছেন সাবেক ছাত্র নেতারা। সরকারকে তুষ্ট করার কাজেই ব্যস্ত ছিল, যে কারণে ছাত্রছাত্রীদের যে আকাঙ্ক্ষাকে তারা কখনো ধারণ করতে পারেনি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হলেও শিক্ষক সমিতি, কর্মচারী সমিতি সহ বিভিন্ন সংগঠনের নির্বাচন নিয়মিতই অনুষ্ঠিত হয়ে আসছে। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 11 দিন ধরে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বন্ধ, ফলে নতুন নিবন্ধন, পুনর্নিবন্ধন এবং সংশোধন সহ সব সেবাই বন্ধ। কমিশন বলছে, সার্ভারের সমস্যার কারণে এটি সাময়িক বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে গ্রাহক। জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ময়মনসিংহ থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসেছেন আব্দুস সামাদ। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সার্ভার বিকল হওয়ায় সংশোধন হয়নি। ভুলবশত এটা হয়ে গেছে, কারণ এটা তো সংশোধনের একটা ব্যবস্থা লাইন আছে, আমাদের তো এরকম কোনো লাইন দিচ্ছে না, আমরা পাচ্ছি না কোথাও যায়, আমাদের তো এটা অত্যন্ত ভোগান্তি। জাতীয় পরিচয়পত্র হারিয়ে যাওয়া এসেছেন মানিকগঞ্জের দিলীপ কুমার। 2 দফা এখানে এসেও সমস্যার সমাধান পাননি। নির্দিষ্ট কোনো টাইম আমাদের বলে না যে আগামী সপ্তাহ বা অমুক তারিখ বা অমুক জায়গায় আসবে, এরকম কিছু বলে না। যে আমরা কি করে জানবো সার্ভার কবে আসবে। বাবার মৃত্যু হয়, পরিচয়পত্র সংশোধন করতে চান মৌসুমী আক্তার। ফিরে গেছেন তিনিও। তখনও বলছিল সার্ভারের সমস্যা, তো এখন আবার আমি আসছি আমার আব্বার যে মৃত্যুর ডেটটা জানানোর জন্য, যে নেটের মধ্যে দিয়ে দিতে, তো ওনারা বলতেছে যে সার্ভারের সমস্যা হচ্ছে আমার। সারা দেশে এই সার্ভারের মাধ্যমে প্রতিদিন 5,000 মানুষ সেবা নেন। সে হিসেবে 11 দিন কার্যক্রম বন্ধ থাকায় প্রায় 50,000 নাগরিক এই সেবা থেকে বঞ্চিত হয়েছেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বলছে 2011 সালে কেনা হয়েছিল সার্ভার। সেই সার্ভারে এখন প্রায় 11 কোটি ভোটারের তথ্য রয়েছে। তাই সার্ভারের ধারণ ক্ষমতা প্রায় শেষ। নতুন সার্ভার কেনা এবং পুরনোটার আপগ্রেড করার বিকল্প নেই। একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে যেটাতে ডেটা আমাদের স্পেস বাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে, প্লাস যে ওভারডেটেড যেই আমাদের সার্ভিসগুলো আছে সেইগুলোকে আপগ্রেড করা হবে। সো দ্যাট ওটা যদি কমপ্লিট হয়ে যায়, আমরা আশা করি যে আমরা অনেক বেশি নিরবচ্ছিন্নভাবে এই সার্ভিস দিতে সক্ষম হব। সেবা পেতে আরও কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে পরিচয় নিবন্ধন অনুবিভাগ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক এবং লেনদেন কমেছে দেশের দুই পুঁজিবাজারে। এ সময় ডিএসএসিতে দর হারিয়েছে 53 প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক কমেছে 84 পয়েন্ট। এদিকে সাম্প্রতিক বাজার সংশোধনকে স্বাভাবিক বলছেন বিশ্লেষকেরা। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও শেষ হয় পতনের মধ্য দিয়ে। লেনদেন শেষে ডিএসইএক্স সূচকটি 27.97 পয়েন্ট কমে অবস্থান করছে 5859 পয়েন্টে। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। আজ মোট লেনদেন হয়েছে 885 কোটি 34 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 83 কোটি 57 লাখ টাকা কম। হাত বদলে অংশ নেওয়া মোট 347টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে 126টির, কমেছে 184টির এবং অপরিবর্তিত রয়েছে 37টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিকে বাজারের এমন উত্থান পতনকে স্বাভাবিক বলছেন বিশ্লেষকরা। পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে বাজার সহায়ক ভূমিকা পালনের তাগিদ তাদের। ইন্ডেক্স তো বাড়বে কিংবা ফল করবে, এটা পুঁজিবাজারের একটা স্বাভাবিক প্রবণতা। এখন মাত্রাটা কি সেটা একটা বিষয়। সবারই একটা ভূমিকা আছে যে পুঁজিবাজারে যাতে এই ধরনের পরিস্থিতির উদ্ভব না হয়। সবাইকে সেজন্য খুব সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং আপনার সহায়ক ভূমিকা নিতে হবে। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তালিকার প্রথম অবস্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন, দ্বিতীয় স্কয়ার ফার্মা এবং তৃতীয় অবস্থানে ড্রাগন সোয়েটার। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি, দ্বিতীয় অগ্রণী ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে রয়েছে সন্ধানী ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক কমেছে 84.07 পয়েন্ট। লেনদেন হয়েছে 32 কোটি 58 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবশেষে বাস্তবায়িত হচ্ছে বগুড়া সদরের গুরুত্বপূর্ণ দুটি হাসপাতালের সংযোগ সড়ক প্রকল্প। মাত্র 4.5 কিলোমিটার দীর্ঘ রাস্তার জন্য প্রায় 1.5 যুগ অপেক্ষা করতে হচ্ছে স্থানীয়দের। 6 দফায় মেয়াদ বাড়ানো প্রকল্পটির খরচ 7 গুণেরও বেশি বেড়েছে। কর্মকর্তারা জানালেন, সব ঠিক থাকলে 2020 সালের জুলাইয়ে শেষ হবে কাজ। বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং মোহাম্মদ আলী হাসপাতাল সংযোগ সড়কের নির্মাণ কাজ শুরু হয় 2003 সালে। 4.5 কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শুরুর আগেই কাটছাঁট করা হয় প্রায় 2 কিলোমিটার, আর 1.25 কিলোমিটার রাস্তা নির্মাণের পরপরই বন্ধ হয়ে যায় পুরো প্রকল্পের কাজ। এরপর থেকে দুর্ভোগের রোগী ও চিকিৎসকরা, রোগীরা বা রোগীর লোকজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে দ্রুত পৌঁছানোর জন্য যে রাস্তাটি এখন ব্যবহার করছে সেটাতে প্রচুর সময় নষ্ট হয়। আর এই সংযোগ সড়কটি হলে দ্রুত রোগী ওখানে যেতে পারবে। প্রকল্পটি যদি সম্পূর্ণ করা যায় তাহলে সহজেই আমাদের যাতায়াতের সুবিধা হবে এবং শহর থেকে রোগীদের আসতে সুবিধা হবে এবং আমাদের যারা চিকিৎসা সেবার সাথে আমরা যারা নিয়োজিত, বিশেষ করে রাতের বেলা জরুরি সময়গুলোতে আসা আমাদের জন্য সহজতর হবে। কর্মকর্তারা জানালেন, প্রায় 14 কোটি টাকার এই প্রকল্পের ব্যয় এখন বেড়ে 105 কোটি টাকা হয়েছে। তবে এবার আর প্রকল্প বাস্তবায়নে সংকট হবে না বলে আশ্বস্ত করছেন তারা। ভূমি অধিগ্রহণের বিষয়টি অনুমোদিত হয়েছে এবং আশা করছি এই সপ্তাহের মধ্যে 4 ধারার নোটিশ জারি হবে এবং 4 ধারার নোটিশ জারি হলেই আমরা ভূমি দখলের কার্যক্রম খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাব এবং আমরা আশা করছি এই বছরের সেপ্টেম্বর মাস থেকে মহাসড়ক নির্মাণের কাজ শুরু হবে। প্রকল্পটি শেষ করতে আরও 90 কোটি টাকা খরচ বাড়বে বলে জানিয়েছেন কর্মকর্তারা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আপনাদের সমস্যা সংকটের সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম আমরা। নিপু ঠাকুরগাঁ থেকে বলেছেন, ঠাকুরগাঁ সুগার মিলস কর্মচারীদের 3 মাস পরে 1 মাসের বেতন দেওয়া হয়, তাও 1100 টাকা কমে। ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। কামরুল শেখ ঢাকা থেকে বলছেন, ঢাকার নবাবগঞ্জের বড়ুয়াখালী ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল দশা, বৃষ্টির দিনে দুর্ভোগ আরও বেড়ে যায়। এ ব্যাপারে তিনি বর্তমান সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন। মোহাম্মদ নাদিম নোয়াখালী থেকে বলেছেন, নোয়াখালী সুবর্ণচরে সেলিম বাজারে বিদ্যুৎ নেই, সমস্যা সমাধানে কর্তৃপক্ষের উদ্যোগ চেয়েছেন তিনি। আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। এছাড়া সরকারের শক্ত পদক্ষেপই সৌদিতে বাংলাদেশি নারী গৃহকর্মী নির্যাতন ঠেকাতে পারে। আপনারা কি মনে করেন এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। এর পক্ষে পড়েছে 63% ভোট আর বিপক্ষে ভোট পড়েছে 37%। এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। মন্ত্রীদের কাজের সততা এবং নিষ্ঠার নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রথম বৈঠকে 4 আইনের খসড়া অনুমোদন।
ট্রাফিক শৃঙ্খলা পক্ষের মধ্যেও আইন ভাঙার প্রবণতা, মোটরসাইকেল নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ। ডাকসু নির্বাচনের আগে সহাবস্থান নিশ্চিতের আশ্বাস, ছাত্রদলের অভিযোগ মানছে না ছাত্রলীগ। সংবাদ সন্ধ্যা এ পর্যন্তই। আমন্ত্রণ পরের আয়োজন এডিটর স্পিকে।